আজকের গল্প লেখক বিমল কর রচিত শব্দের রহস্য। মানুষকে চমকে দিতে বনবিহারীর জুড়ি নেই। বনবিহারী আমাদের বন্ধু। সে পেশায় আর্কিটেক্ট, মানে নকশা করে ঘরবাড়ির। গণেশ অ্যাভিনিউতে তাদের একটা ফার্মও আছে। তবে বনবিহারী মাসের মধ্যে কদিন যে অফিসে গিয়ে বসে বলতে পারবো না। বড় লোকের ছেলে 3 পুরুষ ধরে টাকার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বলে পেটের কোনো চিন্তা নেই। নিজের শখ আর নেশা নিয়ে তার ব্যস্ততা। বনবিহারী ফটো তোলায় ওস্তাদ, 2-4 বার প্রাইজও পেয়েছে ওখান থেকে। সে ড্রয়িং রুম ম্যাজিশিয়ান, মানে ছোটখাটো আড্ডার আসরে মজার মজার ম্যাজিক দেখাতে পারে। মাছ ধরার প্রচণ্ড নেশা তার। তবে আমরা তার প্রতিভা দেখেছি গল্প বলায়। এমনটি আর দেখা যায় না। এমন গল্প বলবে যে চমকে যেতে হয়। তার গল্প বলার দোষও অনেক। গল্পের চেয়ে লেজুর বেশি। এমন তরতরিয়ে গল্পের গরুকে গাছে উঠিয়ে দেবে যে কিছুই আর বিশ্বাসযোগ্য মনে হয় না। তবু সব মিলিয়ে মিশিয়ে শেষ পর্যন্ত একটা চমক সে দিতে পারে। এই বনবিহারী সেদিন আমাদের আড্ডায় এসেছিল মুখে পাইপ গুজে। মাথায় দেখি নেপালি টুপি, বাঁ হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। বনবিহারী মাসখানেক অদৃশ্য হয়েছিল। কলকাতার বাইরে যাবার কথা বলেছিল, কোথায় তা বলেনি। বনবিহারীকে দেখে আমরা সবাই একসঙ্গে কি হয়েছে করছি। তখন বনবিহারী মাথার টুপি খুলে দেখালো 3টে জায়গায় চুল নেই বললেই চলে। মানে জখমের ব্যাপার কিছু হয়েছিল। জায়গাগুলো কামিয়ে সেলাই পড়েছিল, এখন আবার খোঁচা খোঁচা চুল গজাচ্ছে। তোর কি হয়েছিল? বনবিহারী বলল, বলছি, তার আগে চা খাওয়া, গলা শুকিয়ে যাচ্ছে। নিখিল গিয়ে চায়ের কথা বলে এলো বাড়ির মধ্যে। তোর হাতে কি হয়েছে? ফণি জিজ্ঞেস করলো। হাত মাথা সব একই ব্যাপার। এসা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম ভাই, জীবনটাই চলে যেত। কি করে যে বেঁচে গেলাম আজও বুঝতে পারি না। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। দাঁড়া বলছি। পাইপের পোড়া ছাই পরিষ্কার করতে করতে বনবিহারী বলল, একটু দাঁড়া, গলাটা ভিজিয়ে নিতে দে। চা এলো খানিকটা পরে। যে যার মনের মতো চায়ের কাপ তুলে নিলাম। আমরা 5 জন, বনবিহারী, নিখিল, ফণি, যতীন আর আমি। চা খেতে খেতে বনবিহারী বলল, তোদের তো বলে গেলাম কদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। আমার আসলে যাবার কথা ছিল ওয়ালটেয়ারে। ছোট পিসেমশাই একটা পুরনো বাড়ি কিনবেন বলেছিলেন, সঙ্গে নিয়ে গিয়ে বাড়িটা দেখাবেন। তা কিসের একটা ফ্যাচাঙ্গে পিসেমশাইয়ের ওয়ালটেয়ারে যাওয়া হলো না। তার বদলে আমার এক ভগ্নিপতি, মাস্তুতো বোনের স্বামী পল্লব, আমায় ধরলো, বলল চলুন নাগাল্যান্ডে ঘুরে আসবেন, সপ্তাহখানেকের ব্যাপার। পল্লব এমন একটা বিদঘুটে কাজ করে যার মাথা মুন্ডু আমি বুঝি না। তার কাজের 12 আনাই মিলিটারি সিক্রেটের মতন ব্যাপার, যেন যা কিছু হবে সবই গোপনে। বাকি 4 আনা থেকে যা জানতে পারলাম তাতে মনে হলো পল্লবকে একটা বাজে কাজেই পাঠানো হয়েছে। এই কাজটা কি তা বলার আগে সামান্য ভূমিকা দরকার। ভূমিকা হিসেবে এইমাত্র বলতে পারি, আজকের দুনিয়ায় অনেক আজগুবি কাণ্ড ঘটছে। কারা ঘটাচ্ছে সে প্রশ্ন তুলে কোনো লাভ নেই। যাদের টাকা আছে রাশি রাশি তাদের, আর যাদের মাথায় গ্রহান্তরের বুদ্ধিমান জীব সম্পর্কে একটা বিশ্বাস জন্মে গেছে, ওরা না করছে এমন কিচ্ছু নেই। সোজা কথা, টাকাওয়ালা এবং মাথাওয়ালা কিছু লোকের একটা ক্লাব আছে, যার নাম এখানে বলা যাবে না। এই সংস্থা কিন্তু আন্তর্জাতিক। দেদার টাকা, খয়রাতির টাকাতেই ধনী। হেড অফিস মানে সদর দপ্তর সুইজারল্যান্ডে। এই ক্লাবের কাজ হলো আমাদের জগতের বাইরে থেকে ভেসে আসা সাংকেতিক শব্দকে ধরবার চেষ্টা করা এবং তার অর্থ উদ্ধার করা। কথা হলো, কেউ যদি মনে করে আমাদের জগতে এমন শব্দ নিয়মিত আসছে, তবেই না সে চৌকিদারি করতে লোক বসাবে। ওরা তা মনে করে। পল্লব এই ক্লাবের একজন কর্মচারী। ভারতের পূর্বাঞ্চলে তার কাজ।
কাজকর্মের হুকুমটা আসে দেরাদুনের কাছাকাছি ভারতীয় দপ্তর থেকে। পল্লব একজন রেডিও কমিউনিকেশন এক্সপার্ট। চাকরিটা একরকম নতুনই। আমরা যে নাগাল্যান্ডের এক সর্বনেশে এলাকায় গিয়ে পড়লাম তার কারণটা হলো ওই সাংকেতিক যোগাযোগ উদ্ধের আশায়। পল্লবের সদর দপ্তর থেকে জানানো হয়েছিল অমুক জায়গায় অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত কোনো সাংকেতিক শব্দ শোনা যেতে পারে। পল্লব যেন অবশ্যই হাজির থাকে সেখানে। পল্লব আমায় টেনে নিয়ে গেল কেন তা আমি জানি না। আমার মনে হয় একা একা জঙ্গলের মধ্যে পড়ে থাকতে আর পোকামাকড় খেতে কার ভালো লাগবে, সঙ্গী হিসেবেই আমায় নিয়ে গিয়েছিল। তাছাড়া দাবা, পল্লব দাবা খেলায় পাকা। আমারও ও ব্যাপারে নেশা আছে। দাবা খেলে সময় কাটানোর মতলব ছিল পল্লবের। আমরা যে জায়গায় ছিলাম তার নাম বলা নিষেধ। ধরো জায়গাটার নাম আখলা। পাহাড়ের এক বিশাল ঢাল নেমেছে পূর্বের দিকে, তারই গা ধরে ঘন জঙ্গল, পাহাড়ি এক নদী। ওই নির্জনে থাকার ব্যবস্থা কিন্তু ভালোই। এক ডাকবাংলো ধরনের বাড়ি, কাঠের। বাড়ির আধখানা থাকার জন্য বাকিটা অফিস। ওখানে যারা ছিল তাদের মধ্যে একজোড়া চাপরাশি কারণ ড্রাইভারের কথা বলতেই হয়। জিপ ছিল একটা, আর ছিল একটা ছোকরা নেপালি রেডিও ইঞ্জিনিয়ার। সে সাধারণ কাজকর্ম বেশ চালাতে পারত। ডাকবাংলো থেকে গজ 50 দূরে ছিল একটা টাওয়ার রেডিও কমিউনিকেশনের জন্য। আমরা ওই জায়গায় পৌঁছেছিলাম এক বুধবার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দিব্যি কেটেছে। মানে ভাত, মুরগির ঝোল, আলুর দম, সেঁকা রুটি, জেলি এইসব খেয়ে। কফি আর চাও খেয়েছি প্রতি ঘন্টায় ঘন্টায়। জিপ চড়ে ঘুরে বেরিয়েছি বলবো না, কারণ ওই জিনিসটা করার উপায় ছিল না। পল্লবকে অনবরত নজর রাখতে হচ্ছিল কোনো সারা শব্দ এসে পৌঁছয় কিনা। তোমরা হয়তো বলবে সারা শব্দ পাওয়া যেতে পারে, এই খবরটা কে দেয়? আগেই বলেছি, খবরটা মূল অফিস থেকে বিভিন্ন এলাকার ঘাঁটি অফিসে যায়। সেখান থেকে আসে জোনাল অফিসে। যেমন পল্লবের কাছে খবর এসেছিল দেরাদুনের অফিস মারফত। আমার কাছে সমস্ত ব্যাপারটাই মানে টাকা শ্রাদ্ধ বলে মনে হচ্ছিল। নিতান্তই পাগলামি। কোথাও কিছু নেই, কোথাকার এক আকলার অফিসের রেডিও ঘরে অন্য জগতের খবর এসে পৌঁছবে সাংকেতিক শব্দে। গ্রহান্তরের কেউ আছে কিনা তারই যখন ঠিক নেই, তখন শব্দটা পাঠাবে কে, আর কেনই বা পাঠাবে? আমাদের 7 দিন থাকার কথা। বুধবার থেকে শুক্রবার দিব্যি কাটিয়ে শনিবার বিকালের দিকে বসে চা খাচ্ছি, হঠাৎ নেপালি ছোকরা পল্লবকে ডাকলো, স্যার শিগগিরই আসুন। ডাক পেয়ে পল্লব চলে গেল রেডিও ঘরে। আমি বসে থাকলাম। চা শেষ হলো, দুটো করা সিগারেটও শেষ হলো। পল্লব আর আসে না। তোমাদের বলতে ভুলে গিয়েছি, ওদের রেডিও ঘরে আমার যাওয়া বারণ ছিল। জোর করলে যেতে পারতাম, কিন্তু আমারও জোর করতে ইচ্ছে করেনি। 1 ঘন্টার উপরে পল্লব ফিরে এলো। বলল, একটা গোলমালে পড়ে গেলাম বনবিহারীদা। একটা শব্দ তো ধরা যাচ্ছে, যাকে বলে বিপ বিপ শব্দ। বড় ছোট, ছোট বড়, আবার বড়। এই শব্দটা কিসের তা তো বুঝতে পারছি না। আমি বললাম, কোনো প্লেনের আওয়াজ হবে? পল্লব মাথা নাড়ল, না। ঘন্টাখানেক পরে আবার উঠল পল্লব। আমি ঘরে চলে গেলাম। সন্ধে হয়ে গেল, রাতও হয়ে গেল। পল্লব আর আসে না। প্রায় ঘন্টা 3 পর পল্লব এলো। এসে বলল, বনবিহারীদা, আমি কিছু বুঝতে পারছি না। সেই শব্দটা আরো স্পষ্ট, আরো জোরে হয়েছে। পাক্কা 15 মিনিট অন্তর 8 মিনিট করে সিগন্যাল দিচ্ছে। শর্ট লং আর কিছুই মানছে না, কিন্তু কে দিচ্ছে তা তো ধরতে পারছি না। পল্লব 1 মগ কফি, 1 প্যাকেট সিগারেট নিয়ে আবার চলে গেল অফিসে। আমি একা। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, পল্লব আর আসে না। আচ্ছা ফ্যাসাদে পড়া গেল তো, আমারই বা একা একা কেন ভালো লাগবে। পল্লব ফিরে এলো বেশ রাত করে। বলল, বনবিহারীদা,
কোনো একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে আমি বলতে পারবো না, তবে সেই সিগন্যালিং আরো তাড়াতাড়ি হচ্ছে, 5 মিনিট অন্তর অন্তর। মনে হচ্ছে যেন কোনো অপারেটর কিছু বলার চেষ্টা করছে। বিপদে পড়লো নাকি তাই বা কে জানে। তাছাড়া বিপদে পড়ার মতো জিনিসটাই বা কি, কোনো ফ্লাইং অবজেক্ট না, এসব তো অন্য কিছুর। যাই হোক, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমার কপালের রাত জাগাই রয়েছে। হয় শব্দটা থামা পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে, না হয় ওর যতক্ষণ বিপ বিপ আমারও ততক্ষণ রেকর্ডিং চলবে। আমি বললাম, ওই একই শব্দ রেকর্ড করে কি হবে? পল্লব বলল, তা জানি না। আমরা রেকর্ডিংয়ের টেপ সদর দপ্তরে জমা দিই, সেখানে ওরা অর্থ পরীক্ষা করে। একবার এক ফ্লাইং অবজেক্টের সিগন্যালে ধরা পড়েছিল, আমি অবশ্য শুনেছি। পল্লব আবারও চলে গেল তার দপ্তরে। সেই নেপালি ছোকরাটি তখন থেকে এক ঠায় বসে আছে সেখানে। আমিও খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। তোমরা বিশ্বাস করবে না ভাই, এরপরেই সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। তখন কত রাত তা আমি ঠিক জানি না। অঘোর ঘুমে তখন আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মনে হলো যেন এক অন্ধকার গুহার মধ্যে পড়ে আছি। চোখ চেয়েও কোনো কিছু বুঝতে পারছি না, দেখতে পারছি না। অন্ধ হলে হয়তো এইরকম দেখায় সব। কোনো শব্দও পাচ্ছিলাম না। ঘুমিয়ে স্বপ্ন দেখছি বা কিছু একটা ঘটে গেছে ভেবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর যখন ধীরে ধীরে চেতনাকে ফিরে পেলাম, মনে হলো আমি বিছানায় শুয়ে নেই, মাটিতে পড়ে আছি। কোথাও কোনো আলো জ্বলছে না, শব্দ নেই। হুঁশ হবার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। এরকম তো হওয়ার কথা নয়। ডাকবাংলোর বাইরে বাতি জ্বলে, সাধারণ বাতি। রেডিওর ঘরের জন্য ওদের ব্যাটারি আর কি যেন সব আছে। এমন নিকষ কালো অন্ধকার তো হওয়ার কথা নয়। আমার সঙ্গে টর্চ ছিল, কিন্তু ওই অন্ধকারে কোথা থেকে টর্চ খুঁজে নেব, কোথায় আমার বিছানা, কিছুই বুঝতে পারছি না। পড়ে আছি মাটিতে। পল্লবের কি হলো? কি হলো নেপালি ছেলেটির, 2 চৌকিদারের? অন্ধকার হাতড়েও না খুঁজে পাই নিজের খাট না দরজা। অন্ধের মতন হাতড়ে বেড়াচ্ছি। হঠাৎ শুনি অদ্ভুত এক শব্দ, পিপ পিপ বিপ পিপ। কোনো শব্দই নিজের কানে না শুনলে তা অনুভব করা যায় না, বিশেষ করে শব্দটা যখন অপরিচিত। তোমরা ইংরেজি সিনেমায় এই ধরনের একটা শব্দ শুনেছ হয়তো, কিন্তু আমি যে শব্দের কথা বলছি তার কাছাকাছি কোনো শব্দ আমি অন্তত আমার জীবনে শুনিনি। অদ্ভুত এক শব্দ, বিপ 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 বিপ, এক টানা, কোথাও ছেদ নেই, বিরতি নেই। মনে হলো শব্দটা খানিকটা তফাৎ থেকে আসছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম। এই শব্দটা এতক্ষণ কোথায় ছিল? শুনতে পাইনি কেন? নাকি যে সময়টুকুতে আমার হুঁশ ছিল না সেই সময়টুকু আমি নিজেই শুনতে পাইনি? হঠাৎ শব্দটা থেমে গেল, একেবারে আচমকা। কেন থামলো বুঝলাম না। পল্লবদের জন্যে আমার তখন ভীষণ ভয় হচ্ছে। কোথায় তারা? কোনো রকমে হাতড়ে হাতড়ে গুঁতো খেতে খেতে ঘরের বাইরে এলাম। সেই নিকষ কালো অন্ধকার, আকাশের তারার আলো যেন মেঘে আড়াল পড়ে আছে। ঝোড়ো বাতাস দিচ্ছিল, শনশন শব্দের সঙ্গে কেমন একটা ভয়ও যেন ভেসে আসছে চারিদিক থেকে। আমি চিৎকার করে পল্লবের নাম ধরে ডাকলাম নেপালি ছেলেটাকে, চৌকিদারকে। কোনো সাড়া শব্দ নেই। আতঙ্কে উদ্বেগে পাগল হয়ে গলা ফাটিয়ে ডাকতে লাগলাম ওদের। না, কোনো সাড়া নেই। ঠিক এই সময় হঠাৎ আবার সেই শব্দ, বিপ 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 বিপ। এবার আর অত ধীরে নয়, জোরে। শব্দটা একই রকম, তবে জোর বাজছে। মনে হলো আগে যা তফাতে ছিল এখন তা কাছে এসে গেছে অনেকটা।
কোনো শব্দ তার যেমনই হোক, যদি একই নাগারে একইভাবে তোমার কানের কাছে বাজে, কেমন হয় শুনেছ কখনো? আমিও আগে শুনিনি। গান বলো, বাজনা বলো, বৃষ্টির শব্দ বলো, রেলগাড়ির শব্দ বলো, সব শব্দেরই উঁচু নিচু পর্দা আছে। কখনো জোরে, কখনো ধীরে হয়, ছন্দে ভাঙচুর আছে, ওঠানামার খেলা আছে, কিন্তু একইভাবে সমানে একই ধরনের কোনো শব্দ বাজতে থাকলে যে কি ভয়ঙ্কর লাগে তোমরা বুঝবে না। একদিন পরীক্ষা করে দেখো, পাগল হয়ে যাবে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। শব্দটা আর থামছে না, থামছে না। সেই একইভাবে বিপ 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 বিপ, আর প্রতি মুহূর্তে তার জোর ক্রমশ বাড়ছে। কি হয়েছে তাহলে? রেডিওর ঘরের দরজা জানলা কি ভেঙে গেছে, না খোলা? পল্লবরা কি অজ্ঞান হয়ে আছে? না তো এই শব্দ কেমন করে আসবে? আমি কিছুই না বুঝে, ঠাউর করতে না পেরে, শুধু শব্দটার দিকে কান রেখে অন্ধকারে এগিয়ে চললাম, এক পা করে। যেতে যেতে মনে হলো শব্দটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যেন অদ্ভুত এক নেশার আকর্ষণে এই শব্দের দিকে যাচ্ছি। শব্দটা ক্রমশ জোর হচ্ছিল, কিন্তু তার সুর বা ছন্দ পাল্টাচ্ছে না। বিপ বিপ বিপ। শেষ পর্যন্ত আমি এমন জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখান থেকে আর পিছিয়ে আসা যায় না, এগিয়েও যাওয়া যায় না। সেই জগৎটা শুধু ওই শব্দের, একই রকম শব্দের। আর কি প্রচন্ডভাবে সেই শব্দ আমার কানের উপর বাজতে লাগলো, আমাকে পাগল বেহুশ করে তুললো, তোমাদের বলতে পারবো না। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমরা সকলেই বেঁচে, তবে জখম হয়েছি কম বেশি। আমার মাথার 3-4টে জায়গায় কাঁচ বা কাঠ লেগে কেটে গেছে, রক্তপাত হয়েছে প্রচুর। পল্লবের ডান হাত ভেঙে গিয়েছে। নেপালি ছেলেটিরও পা জখম, তবে চৌকিদারের চোট জখমটা কম। হয়েছিল কি, রাত 2টো নাগাদ একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পই বলতে হবে, কেননা তামাম জায়গাটা দুলতে শুরু করে। কাঠের বাড়ির দরজা জানলা ভেঙে পড়ে। পল্লবেরা তখনই চোট পায়। তারা রেডিওর ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দরজা ভেঙে পড়ে। ওরা চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর শব্দটাও তখন বেশ জোরে হচ্ছিল। সকালে পল্লব আর নেপালি ছেলেটি মিলে যেটুকু দেখলো বুঝলো, তাতে মনে হলো রেডিও ঘরের যন্ত্রপাতি ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেছে। শুধু ওই বিপ বিপ শব্দটাই তখনও বেজে চলেছে, তবে তার সেই শব্দ ক্ষীণ হয়ে এসেছে। মনে হচ্ছিল যেন মিলিয়ে আসছে আস্তে আস্তে। বনবিহারী থামলো, পাইপে তামাক ঠাসলো, ধরালো ধীরে সুস্থে। তারপর বলল, এই শব্দটা কি মনে হয় তোমাদের? আমরা চুপ করে থাকলাম। যতীন বলল, ভুতুরে? হতে পারে, বনবিহারী বলল। তবে আমার মনে হয় এটা কোনো বাইরের ব্যাপার নয়, মানে কোনো গ্রহান্তরের জীব এ শব্দ পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না তার যুক্তি হলো, মানুষ তার জ্ঞান বুদ্ধি অভ্যেস মতন এক ধরনের সাংকেতিক শব্দ কমিউনিকেশনের জন্যে, মানে খবরাখবর দেওয়ার জন্যে নেওয়ার জন্যে ঠিক করে নিয়েছে। তার মূল ধরনটা কিন্তু একই। অন্য গ্রহের জীব আমাদের শব্দ নকল করবে কেন? তারা তাদের মতোই শব্দ পাঠাবে। সেটা কেমন হবে আমরা জানি না। হয়তো মেঘের ডাকের মতো, হয়তো নাচার শব্দের মতন, হয়তো বৃষ্টির মতন, আমরা জানি না। কাজেই ওই শব্দটা এই জগতেরই। তবে হ্যাঁ, যেভাবে শব্দটা সেদিন ব্যবহার করা হয়েছে তাতে আমার মনে হয় ওটি ভাই শব্দবেদী বান। শব্দবেদী বান? রামায়ণ পড়নি? রাজা দশরথ অন্ধমুনির ছেলেকে ভুল করে মেরেছিল, ভেবেছিল হরিণ জল খাচ্ছে। তার সঙ্গে এর সম্পর্ক কি? সম্পর্ক সরাসরি কিছু নেই, তুলনাটাও ঠিক নয়। তবু আমি বলবো, আজকাল পৃথিবীতে মানুষ মারার যে মহড়া চলছে লুকিয়ে লুকিয়ে, নানা রকম গোপন ও ভয়াবহ অস্ত্র আবিষ্কার হচ্ছে। কাগজে তো প্রায়ই দেখো। এই অস্ত্রটি
তারই অন্যতম। শব্দ দিয়ে মানুষ মারার ফন্দি। আমার মনে হয় পল্লবদের ক্লাব সন্দেহ করেছিল কেউ এরকম কিছু একটা করতে পারে, নজরটা সেই জন্যই রাখতে বলেছিল। দুঃখের বিষয়, নজর রাখতে গিয়ে আমরাই ঘায়েল হয়ে গেলাম।